রাতটা ছিল নিঃশ্বাস আটকে রাখা এক দীর্ঘ অন্ধকার। নবচন্দ্রহীন আকাশের নিচে ধূসর কুয়াশা ধীরে ধীরে ঢেকে ফেলেছিল নিরালপুর নামের ছোট্ট গ্রামটাকে। বাতাসে ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশেছিল পোড়া তেলের এক অস্বস্তিকর ছোঁয়া। কুকুরগুলো অকারণেই চিৎকার করছিল, যেন তারা এমন কিছু দেখছে যা মানুষের চোখ এড়িয়ে যাচ্ছে। দূরের শিবতলার ঘণ্টা হঠাৎ নিজে নিজেই বেজে উঠল, আর সেই শব্দে গ্রামের প্রতিটি দরজা যেন আরও শক্ত করে বন্ধ হয়ে গেল। বয়স্করা ফিসফিস করে বলত, গ্রামটার ঘুম ভেঙে গেছে। কেউ কেউ বলত, অভিশাপ জেগেছে। সন্ধ্যের পর পূবদিকের বটগাছটার কাছে আর কেউ যেত না। শোনা যেত, রাত গভীর হলে সেখানে কারো কান্না ভেসে আসে। কেউ কেউ নাকি দেখেছেও, ধূসর কাপড়ে ঢাকা এক অবয়ব মাটির ছোঁয়া ছাড়াই ধীরে ভাসছে। পরদিন ভোরে খবর ছড়াল, মাঠে যাওয়া 2 কৃষক আর ফেরেনি। শুধু পড়েছিল তাদের লাঠি, পায়ের ছাপ গিয়ে মিলেছে শূন্যে। ভয় তখন আর গল্প নয়, ঘরের ভেতর ঢুকে পড়েছে। মায়েরা সন্তানদের আঁকড়ে ধরল, পুরুষেরা রাতভর পাহারা দিল। তবুও প্রতিটি প্রহরের শেষে কেউ না কেউ হারিয়ে যাচ্ছিল। গ্রামের প্রধান ভূপেন্দ্র ঘোষ সবাইকে জড়ো করলেন। বললেন, এভাবে ভয় পেলে গ্রাম একদিন ফাঁকা হয়ে যাবে। ভিড়ের মধ্য থেকে কেউ প্রশ্ন করল, অদৃশ্যের সঙ্গে লড়বে কে? তখন সামনে এগিয়ে এলো শ্যামল গায়ের এক যুবক, নাম নিলয়। তার চোখে আতঙ্ক নয়, ছিল দৃঢ়তা। সে বলল, যদি কিছু লুকিয়ে থাকে তাকে মুখোমুখি হতেই হবে। সেই মুহূর্তে ভিড় স্তব্ধ হয়ে গেল। সিদ্ধান্ত জন্ম নিল। রাত নামলে নিলয়, ভূপেন্দ্র আর আরও 4 জন লণ্ঠন হাতে বেরোল। প্রথম গন্তব্য পুরনো কুঁয়োটা। কাছে যেতেই লণ্ঠনের আলো কেঁপে উঠল। মাটিতে ছিল অদ্ভুত আঁকিবুকি, ছাইয়ের স্তূপ, চুল আর লেবুর খোসা। নিলয় মাটি খুঁড়ে তুলল রূপোর এক তাবিজ, তাতে খোদাই করা, দেবীর সঙ্গে খেলো না। হঠাৎ কুঁয়োর ভেতর থেকে আস্তে আস্তে করুণ শব্দ উঠল। আলো নিভে গেল। নিলয় দেশলাই জ্বালিয়ে নিচে তাকাল। জল নেই, শুধু ঘন অন্ধকার। সেই অন্ধকার যেন তাকিয়ে আছে তাদের দিকে। ভোর হলে গ্রাম আবার ফিসফিসে ভরে উঠল। কেউ বলল দানব, কেউ বলল দেবীর ক্রোধ। কিছু পরিবার জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করল। নিলয় বলল, পালিয়ে সমাধান হবে না। বয়স্করা বলল, আগেও এমন হয়েছে। তারা ঠিক করল, পুরনো মন্দিরে যাবে। ভাঙা দেয়াল, নীরব মূর্তি, ছড়ানো পালক, দেওয়ালে রক্ত লেখা, সে ফিরে এসেছে। নিলয়ের গলা শুকিয়ে গেল। কার কথা? সে তাবিজ তুলে ধরতেই বাতাস কেঁপে উঠল। নিভে যাওয়া প্রদীপটা নড়ে উঠল, যেন অসম্পূর্ণ আরতি থেমে গেছে মাঝপথে। নিলয় বুঝল, ভয়টা ইচ্ছাকৃত। কেউ অর্ধেক আচার রেখে যাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করতে। মন্দিরের বাইরে মাটিতে তাজা পায়ের ছাপ, খালি পা নয়। তারা অনুসরণ করল বট গাছ পর্যন্ত। সেখানে সুতো বাঁধা, ছাইয়ের চিহ্ন। দূর থেকে ভেসে এলো এক নারীর কান্না, আর একজন পাহারাদার নিখোঁজ। নিলয় ধীরে বলল, যে করছে সে মানুষ, ভয়কে অস্ত্র বানিয়েছে, আর আজ থেকে ভয়কে আর অন্ধকারে থাকতে দেওয়া যাবে না। ভোরের আলো ঠিকমতো ছড়া পড়ার আগেই গ্রামে অস্থিরতা ছড়াল। রাতের ঘটনাগুলো যেন দিনের আলোতেও মিলিয়ে যেতে চাইছিল না। যে বাড়িগুলোর দরজা বন্ধ ছিল সেগুলোর ভেতর থেকেও ফিসফিসানি বেরোচ্ছিল। মানুষ চোখে চোখ রাখতে পারছিল না। নিলয় সারা রাত ঘুমায়নি। তার মনে হচ্ছিল, অন্ধকার শুধু রাতেই নামে না, কিছু অন্ধকার দিনের আলোতেও লুকিয়ে থাকে। ভূপেন্দ্র ঘোষ সকালে আবার সবাইকে ডাকলেন। কেউ বলল, মন্দিরে আর যাওয়া যাবে না। কেউ বলল, কুয়োটা বুঝিয়ে দিতে হবে। কেউ বলল, বটগাছ কেটে ফেলাই ভালো। নিলয় চুপ করে শুনছিল। তারপর ধীরে বলল, ভয়কে কেটে ফেললে ভয় যায় না, ভয়ের উৎস খুঁজে বের করতে হয়। সে বলল, গত রাতে যা দেখেছি সবই সাজানো, অসম্পূর্ণ আচার, ভামা চিহ্ন, অর্ধেক আরতি। কেউ চাইছে আমরা নিজেরাই বাকি অংশটা কল্পনায় ভরে নিই। লোকজন নীরব হয়ে গেল। নিলয় বলল, আজ রাতেও আমরা বেরোব, কিন্তু এবার
ভয় দেখার জন্য নয়, দেখে বোঝার জন্য। সন্ধ্যা নামার আগেই গ্রামে এক অদ্ভুত প্রস্তুতি শুরু হলো। কেউ লণ্ঠন পরিষ্কার করল, কেউ পুরনো লাঠি বের করল, কেউ বাড়ির দেওয়ালে নতুন করে প্রদীপ জ্বালালো। রাত নামতেই কুয়াশা আবার নেমে এলো, তবে আজ তার গন্ধ আলাদা। ভয়ের সঙ্গে ছিল প্রত্যাশা। নিলয়, ভূপেন্দ্র আর আগের সেই 4 জন আবার বেরোল। তাদের পেছনে আর কেউ নেই, এইবার নিঃশব্দে। তারা গেল বটগাছের উল্টো দিকের মাঠে, সেখানে যেখানে আগে কেউ নজর দেয়নি। মাটিতে নতুন খোঁড়ার চিহ্ন, ঘাস অস্বাভাবিকভাবে চেপে যাওয়া। নিলয় হাঁটু গেড়ে বসে মাটি ছুল, আর্দ্র নয়, ইচ্ছে করে ভেজানো। হঠাৎ দূরে একটা শব্দ, পাথরের ওপর পাথর ঘষার মতো। সবাই থমকে গেল। কুয়াশার ভেতর দিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো এক ছায়া। নারী না পুরুষ বোঝা যায় না, কিন্তু হাঁটার ভঙ্গি খুবই সাবধানে। ছায়াটা বটগাছের দিকে গেল, তারপর অদৃশ্য। নিলয় ইশারা করল, তারা এগিয়ে গেল। গাছের গোড়ায় পড়ে আছে একটা থলে, ভেতরে ছাই, লেবু, লাল সুতো আর একটি আধপোড়া কাগজ। নিলয় কাগজটা খুলল, লেখা অস্পষ্ট, তবু পড়া যায়, গ্রাম ছেড়ে যাও। ভূপেন্দ্র নিঃশ্বাস ছাড়লেন, কথা স্পষ্ট। নিলয় বলল, ভয় কথা বলে, কিন্তু মানুষ লিখে যায়। সে চারদিকে তাকাল, এই ভয়েরও কেউ আছে, এবং সে খুব কাছেই। ঠিক তখনই দূরে আরেকটা আর্তনাদ শোনা গেল, এইবার বটগাছের দিক থেকে নয়, গ্রামের ভেতর থেকে। নিলয় সোজা হয়ে দাঁড়াল, চোখে আর সংশয় নেই। খেলা শেষের পথে, কিন্তু সত্য এখনও পুরোটা বেরিয়ে আসেনি। চিৎকারটা ছিল খুব কাছে, অস্বাভাবিকভাবে কাছে। নিলয়ের এক মুহূর্ত দেরি করল না। সে দৌড়তে শুরু করল গ্রামের দিকেই। অন্যরাও পেছনে ছুটল। কুয়াশার ভেতর দিয়ে ঘরগুলো ছায়ার মতো দাঁড়িয়েছিল। কোনো ঘরে আলো নেই, কোনো ঘর থেকে শব্দ নেই। চিৎকারটা আবার শোনা গেল, এইবার আরও ভাঙা, আরও দুর্বল। তারা পৌঁছল উত্তরপাড়ার পুরনো বাড়িটার সামনে, যে বাড়িটায় বহুদিন ধরে কেউ থাকে না, যাকে সবাই বলে দরজাহীন বাড়ি। সেই বাড়ির সামনে দাঁড়িয়েই সবাই থমকে গেল, কারণ বাড়িটার দরজায় আজও কোনো তালা নেই, কখনো ছিলও না। ভূপেন্দ্র ফিসফিস করে বললেন, এই বাড়ি নিয়েই তো সব শুরু। নিলয় ভেতরে তাকাল। অন্ধকার ঘর, ভেজা মেঝে, আর মেঝের উপর বসে আছে এক মানুষ। সে কাঁপছে, মুখে হাত চাপা। নিলয় ধীরে এগোল। লোকটা মুখ তুলল। সে কোনো আত্মা নয়, ভূত নয়, গ্রামেরই একজন, নাম গোপাল, যে কয়েক সপ্তাহ আগে সবাই ভেবেছিল গ্রাম ছেড়ে পালিয়েছে। গোপাল কাঁপা গলায় বলল, ওরা আমাকে বলেছিল ভয় দেখাতে হবে, না হলে আমার জমি কেড়ে নেবে। সবাই চুপ। নিলয় জিজ্ঞেস করল, ওরা কারা? গোপাল চোখ নামিয়ে বলল, যারা চায় গ্রাম ফাঁকা হোক, যারা চায় মানুষ নিজের ঘর ছেড়ে দিক। সে বলল, এই বাড়ি, কুয়ো, মন্দির, সব জায়গাতেই ওদের লোক থাকে। রাত হলেই সাজানো কান্না, ছাই, চিহ্ন, অসম্পূর্ণ আচার। ভূপেন্দ্র দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। নিলয় বলল, তুমি একা নও, ভয় কখনো একার হয় না, ওকে অনেকেই চালায়। হঠাৎ বাইরে শব্দ, দ্রুত পায়ের শব্দ, কেউ পালাচ্ছে। নিলয় বাইরে ছুটে এলো। কুয়াশার ভেতর দিয়ে এক ছায়া দৌড়ে গেল। এইবার স্পষ্ট, মানুষের ছায়া। নিলয় চিৎকার করল, থামো, কিন্তু ছায়াটা মিলিয়ে গেল মাঠের দিকে। ভোরের আলো তখনই ফুটতে শুরু করেছে। আকাশ ফ্যাকাশে, কুয়াশা ধীরে সরে যাচ্ছে। গ্রাম জেগে উঠছে। দরজাহীন বাড়ির সামনে মানুষ জমছে। ভয় আর গোপন নেই, সে কথা বলতে শুরু করেছে। নিলয় জানে এটা শেষ নয়, এটা শুরু, কারণ ভয়ের মুখ খুলে গেছে, আর এখন সত্যের পালা। ভোর পুরোপুরি আসার আগেই খবর ছড়িয়ে পড়ল। দরজাহীন বাড়ির ভেতর ভয় ধরা পড়েছে। লোকজন একে একে জড়ো হতে লাগল। কেউ দূর থেকে তাকিয়ে রইল, কেউ কাছে এসে দাঁড়ালো নিঃশব্দে। গোপাল তখনও মেঝেতে বসে, তার কাঁপুনি ধীরে ধীরে থামছে, কিন্তু চোখের ভেতর জমে আছে দীর্ঘ রাতের অন্ধকার। ভূপেন্দ্র গম্ভীর গলায় বললেন, সব কথা আজই বলতে হবে, অর্ধেক রেখে দিলে ভয় আবার ফিরে আসে। গোপাল মাথা নাড়ল, সে বলতে শুরু করল। সে বলল, প্রথমে শুধু গুজব ছিল, বলতো রাতে আওয়াজ শোনা যায়,
তারপর কেউ এসে শিখিয়ে দিল কিভাবে কান্না করতে হয়, কোথায় ছাই ফেলতে হবে, কোথায় আলো নিভিয়ে দিতে হবে। সে বলল, ওরা বলেছিল গ্রাম ফাঁকা হলে জমির দাম পড়ে যাবে, তারপর সব কিনে নেবে, কেউ প্রশ্ন করবে না। নিলয় চুপ করে শুনছিল। তার চোখে রাগ নেই, ছিল এক ধরনের ক্লান্ত বোঝাপড়া। সে বলল, ভয় দেখিয়ে যারা লাভ খোঁজে তারা অন্ধকারের চেয়েও গভীর। এক বৃদ্ধা সামনে এগিয়ে এলেন, কাপা গলায় বললেন, আমার ছেলে যেদিন নিখোঁজ হয়েছিল সেদিনও আমি কান্না শুনেছিলাম। আমি ভেবেছিলাম দেবীর ডাক। নিলয় ধীরে মাথা নাড়ল, বলল, ভয় যখন বিশ্বাসের পোশাক পরে তখনই সে সবচেয়ে বিপজ্জনক হয়। গ্রামের লোকেরা একে একে কথা বলতে শুরু করল। কারো বাড়ির দেওয়ালে চিহ্ন, কারো উঠোনে ছাই, কারো দরজার সামনে অচেনা পায়ের ছাপ। সব মিলিয়ে একটাই ছবি পরিষ্কার, ভয় পরিকল্পিত এবং বহু দিন ধরে। ভূপেন্দ্র বললেন, আজ রাতে আর কেউ লুকিয়ে থাকবে না। তিনি সিদ্ধান্ত দিলেন, সব আলো জ্বালানো হবে, সব দরজা খোলা থাকবে, কেউ একা থাকবে না। সন্ধ্যা নামার আগেই গ্রাম বদলে গেল। দরজাগুলো খোলা, উঠোনে আলো, মানুষ মানুষকে ডাকছে। রাত নামল, কিন্তু এইবার অন্ধকারের ভঙ্গি আলাদা। নিলয় দরজাহীন বাড়ির সামনে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল যেখানে ভয় জন্মেছিল সেখানেই তাকে শেষ করতে হবে। হঠাৎ দূরে পায়ের শব্দ, একটি নয়, অনেকগুলো। মানুষ নয়, ভয়ের দল। নিলয় জানে এই রাতই সিদ্ধান্ত দেবে, ভয় থাকবে নাকি ভয় পারাবে। পায়ের শব্দগুলো ধীরে ধীরে স্পষ্ট হল। কুয়াশার ভেতর দিয়ে কয়েকটা ছায়া এগিয়ে আসছে। এইবার তারা লুকোচ্ছে না। গ্রামের মানুষ দরজার সামনে দাঁড়িয়ে আছে। কারো হাতে লণ্ঠন, কারো হাতে লাঠি, কারো হাতে শুধু আরেকজনের হাত। নিলয় এক পায়ে এগোল। তার কণ্ঠ শান্ত কিন্তু কঠিন। সে বলল, আর ভয় দেখানোর দরকার নেই, আমরা সব জানি। ছায়াগুলো থমকে গেল। একজন সামনে এলো, তার মুখ কাপড়ে ঢাকা, কণ্ঠ চেনা। সে বলল, জানো বলেই তো শেষ সুযোগ দিতে এসেছি। গ্রাম ছেড়ে যাও, না হলে যা হয়েছে তার চেয়ে খারাপ হবে। ভূপেন্দ্র সামনে দাঁড়ালেন, বললেন, খারাপ তো বহুদিন ধরেই হচ্ছে, আজ শুধু আলো জ্বলেছে। নিলয় ধীরে বলল, তোমরা আমাদের ভয় দেখিয়ে জমি নিতে চেয়েছিলে, আমরা আমাদের ভয় দেখিয়ে নয়, সত্য দেখিয়ে রাখব। কাপড় ঢাকা লোকটা হাসল, হাসিটা ফাঁপা। সে বলল, ভয় মানুষ নিজেরাই বানায়, আমরা শুধু একটু উস্কে দিয়েছি। নিলয় মাথা নাড়ল, বলল, ঠিকই, আর আজ মানুষ নিজের ভয়ে নিজেই ভাঙবে। সে ইশারা করল। গ্রামের চারদিক থেকে আলো এগিয়ে এলো। কেউ আর লুকোচ্ছে না। ছায়াগুলো হঠাৎ ছোট হয়ে গেল। একজন দৌড়াতে চেষ্টা করল, কিন্তু চারদিক বন্ধ। আরেকজন পড়ে গেল, মুখের কাপড় সরে গেল। সে গ্রামেরই লোক, যে এতদিন সবচেয়ে বেশি ভয়ের গল্প বলত। এক মুহূর্ত নীরবতা, তারপর ভিড়ের ভেতর থেকে আওয়াজ উঠল, আশ্চর্যের, রাগের, দুঃখের। নিলয় বলল, ভয় আমাদের ভেতর থেকেই বেরোয়, কিন্তু সেটাকে কে চালায় সেটা আজ স্পষ্ট। ভূপেন্দ্র ঘোষণা করলেন, আজ থেকে কেউ একা নয়, কেউ অন্ধকারে নয়। ছায়াগুলো ধীরে ধীরে মাথা নামাল, ভয় এবার তাদের চোখে। রাতটা তখনও শেষ হয়নি, কিন্তু গ্রাম আর ঘুমোচ্ছিল না। নিলয় আকাশের দিকে তাকাল। কুয়াশা সরে যাচ্ছে, তার জায়গায় আসছে ফিকে আলো। ভয় পালায়নি, কিন্তু তার মুখোশ খুলে গেছে, আর মুখোশ খুলে গেলে ভয় বেশি দিন টেকে না। আলো ছড়িয়ে পড়তেই রাতের শক্তি ভেঙে গেল। যারা এতদিন ছায়া হয়েছিল তারা মানুষ হিসাবেই দাঁড়িয়ে রইল। গ্রামের কেউ চিৎকার করল না, কেউ হাত তুলল না, শুধু দীর্ঘশ্বাস পড়ল। ভয় যখন ধরা পড়ে তখন তার বিরুদ্ধে সবচেয়ে বড় শাস্তি হয় নীরবতা। নিলয় ধীরে বলল, আজ কাউকে বেঁধে রাখার দরকার নেই, ভয়ই ওদের বেঁধে ফেলেছে। ভূপেন্দ্র মাথা নাড়লেন, বললেন, কাল সকালে সব কথা খোলাখুলি হবে, আইনের সামনে, গ্রামের সামনে।
ছায়াগুলো আর পালানোর চেষ্টা করল না। তারা জানত এবার আর অন্ধকার তাদের ঢাল নয়। রাত পেরোতে পেরোতে গ্রাম বদলে গেল। যে ঘরগুলো বন্ধ ছিল সেগুলোর দরজা খোলা রইল। দরজাহীন বাড়িটা প্রথমবার আলোয় ভরে উঠল। ভেজা মেঝেতে আর কান্না নেই, শুধু মানুষের পায়ের শব্দ। গোপাল উঠোনে দাঁড়িয়ে গভীর শ্বাস নিল। সে বলল, আমি ভেবেছিলাম এই বাড়িটা আমাকে গ্রাস করবে, কিন্তু আসলে এটা আমাকে লুকোতে দিয়েছিল। নিলয় তাকিয়ে রইল ঘরটার দিকে, বলল, কিছু জায়গা ভয়ের জন্য নয়, মানুষের জন্য ফাঁকা থাকে। ভোরের আলো পুরোপুরি উঠল, পাখিরা ডাকল, কুয়াশা মিলিয়ে গেল। গ্রামের মন্দিরের ঘণ্টা বাজল। এইবার কারো হাত ছাড়া নয়, মানুষ নিজেরাই বাজাল। ভূপেন্দ্র বললেন, আজ থেকে আর কোনো গল্প অন্ধকারে জন্মাবে না। যদি কিছু ঘটে, আমরা আলোতেই বলব। নিলয় হাঁটতে শুরু করল গ্রামের পথ ধরে। তার পায়ের নিচে মাটি শক্ত, নিশ্চিন্ত। ভয়ে পুরোপুরি শেষ হয়নি, হয় না, কিন্তু সে আর শাসক নয়। সে এখন শুধু একটা স্মৃতি, যেটা মনে করিয়ে দেয় আলো একা জ্বলে না, মানুষ জ্বালায়। দরজাহীন বাড়ির সামনে দিয়ে হেঁটে যেতে যেতে নিলয় একবার ফিরে তাকাল। ঘরটা তখনও দরজাহীন, কিন্তু আর ভয়হীন। কেমন লাগলো আজকের গল্প? গল্পটা যদি ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করবেন তো? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি কি শেষ পর্যন্ত শুনতে পেরেছেন?